ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান কোর্সের উপর আজকে দ্বিতীয় ক্লাস নেব। তাহলে চলো আমরা একটু আমাদের স্ক্রিনটাতে চলে যাই, যেখানে আমাদের ক্লাস। আজকে দেখো, আজকের ক্লাস লেকচার নম্বর 5, ক্রিস্টাল বন্ধন 2, দ্বিতীয় অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় অধ্যায়কে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমটা ছিল ক্রিস্টাল বন্ধন 1 আমাদের ক্লাস, আর এটা হলো ক্রিস্টাল বন্ধন 2। আমাদের কোর্স কোড জানো 23, 27, 11। আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে একটু এক নজর দেখে নেই। দেখো, একটি আয়নিক ক্রিস্টালের প্রতি অণুতে বন্ধন শক্তি রাশি বলা। একটি আয়নিক ক্রিস্টাল প্রতি অণুতে বন্ধন শক্তির সমীকরণ জানতে চাই। নাম্বার 2 আসে আয়নিক ক্লাসের আয়তন গুণাঙ্ক রাশিমালা। নাম্বার 3 নিষ্ক্রিয় গ্যাসের ক্রিস্টালের বিকর্ষণধর্মী মিথস্ক্রিয়ায় যে বল উৎপন্ন হয়, শক্তি দরকার হয় সেটা। আর চতুর্থ মেডেলাঙ্ক দ্রবকের মানের সমীকরণ প্রতিপাদন এবং কিছু গাণিতিক সমস্যা। আজকে এই হলো আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা চলো ধারাবাহিকভাবে টপিকগুলোতে চলে যাই। প্রথম টপিক আসলে একটি আয়নিক ক্রিস্টালের প্রতি অণুতে বন্ধন শক্তি রাশিমালা। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার, দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা? এবার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, তাহলে আগে চলো আমরা একটু আবার একটু রিভিউ করে নিই। আলোচ্য বিষয়গুলো আরেক নজর দেখে নিই। একটি আয়নিক ক্রিস্টালের প্রতি অণুতে বন্ধন শক্তি রাশিমালা দেখতে পাচ্ছি না? আয়নিক ক্রিস্টালের আয়তন গুণাঙ্ক রাশিমালা, নিষ্ক্রিয় গ্যাসের ক্রিস্টালের বিকর্ষণধর্মী মিথস্ক্রিয়ার ফলে উৎপন্ন বল, মেডেলাঙ্ক দ্রবকের মানের সমীকরণ প্রতিপাদন আর কিছু গাণিতিক সমস্যা। তাহলে প্রথম টপিকে চলে আসো। একটি আয়নিক ক্রিস্টালের প্রতি অণুতে বন্ধন শক্তি রাশিমালা, সেটা দেখতে চাই। তাহলে আয়নিক ক্রিস্টাল যদি বলি আমরা, শুরুতে এরকম আয়নিক একটা ক্রিস্টালকে উদাহরণ হিসেবে নিতে পারি আমরা সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড একটি ক্রিস্টাল এবং সেটিকে আয়নিক ক্রিস্টাল, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড, তাই না? আচ্ছা, তাহলে ছবিতে দেখো, এই যে তোমার সোডিয়াম অণুগুলি দেখো ছবিতে, চিত্রে লাল এবং ক্লোরিনগুলি নীল। হ্যাঁ, তাহলে তাদের যে সজ্জা, যে অ্যারেঞ্জমেন্ট, তারই একটা ছবি চিত্রে দেখতে পাচ্ছি। তাহলে এরকম প্রতি অণু যদি বলো একটি সোডিয়াম ক্লোরাইডে একটি সোডিয়াম এবং একটি ক্লোরিন পরমাণু মিলে একটি অণু পাশাপাশি, তাহলে তাদের মধ্যে যে বন্ড, যে শক্তির সাহায্যে তারা এই যে অবস্থান দেখতে পাচ্ছি এইভাবে থাকে, সেই শক্তিটার সমীকরণ আমরা বের করতে চাই। তাহলে দেখো যে চিত্রে একটি একক কোষ দেখানো হয়েছে। রেফারেন্স হিসেবে আর একটি ক্লোরিন আয়ন বিবেচনা করি আর অবস্থান যে কোনো একটাকে। তোমরা দেখো ক্লোরিনটাকে যদি আমরা এই যে কর্নারে করছে একদম দেখো, এই অবস্থানটাকে যদি আমরা 0 মনে করি, মানে কি এটার সাপেক্ষে অন্যদের অবস্থানকে আমরা কি করব, নির্ণয় করব, তাই না? তাহলে এটাকে যদি আমরা 0 ধরি তার অবস্থানকে, তার সাপেক্ষে অন্যদের অবস্থান জানতে চাই, তাহলে তার অবস্থান 0 0,
ধরে আর হলো দুটো সবচেয়ে কাছাকাছি আয়নের মধ্যেকার দূরত্ব। সবচেয়ে কাছাকাছি হতে পারে যে দেখো এটা ক্লোরিন আয়ন আর এলো সোডিয়াম আয়ন। তাহলে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা মনে করি বড় হাতের আর, ঠিক আছে। সবচেয়ে নিকটতম প্রতিবেশী আয়নের সংখ্যা হলো 6, এটা একটু বোঝা দরকার। সবচেয়ে নিকটতম প্রতিবেশী আয়নের সংখ্যা 6। কথার অর্থ কি দেখো, মনে করো তুমি যদি এই যে এইটাকে রেফারেন্স হিসেবে ধরো, এই ক্লোরিন আয়নকে, অথবা এইটা দেখো, আমার কার্সারটা কি দেখতে পাচ্ছ? তাহলে এই কর্নারের ক্লোরিন আয়নটাকে যদি আমরা শূন্য বিন্দু ধরি, তাহলে এখান থেকে এই যে ক্লোরিন আয়ন তার দূরত্ব আর, এদিকে দূরত্ব আর, উপরের দিকে দূরত্ব আর, ঠিক একই সজ্জা হবে আবার নিচের দিকে, আর নিচের দিকে আর, এটার বিপরীত দিকে এদিকে আর, এটার বিপরীত দিকে এদিকে আর। কথাটা বুঝছো কিনা? একটা একটা ঘন আকৃতি একটা বস্তু কোন একটা কৌণিক বিন্দুকে যদি তুমি ধরো এক্স ওয়াই জেড, হ্যাঁ, তাহলে ধনাত্মক দিকে একই দূরত্ব, যে দূরত্বের নাম আমরা বলতেছি আর, ধনাত্মক দিকে 3টা দূরত্ব, আবার ঋণাত্মক দিকে 3টা দূরত্ব, একই দূরত্ব আছে নাকি? তাহলে একটি ঘনবস্তুর যে মূল বিন্দু, সেই বিন্দু থেকে ধনাত্মক দিকে 3টা দূরত্ব আছে। যে 3টা দূরত্বে, যে আর দূরত্বে, যে দূরত্বটাকে আমরা বলছি নিকটতম পরমাণু, ওদিকে ওই দূরত্ব বরাবর গেলে কাছাকাছি যে পরমাণুটাকে পাওয়া যাবে সেই দূরত্বটাকে বলছি আমরা আর। তাহলে এরকম 6টা পরমাণু হবে, কারণ কি ধনাত্মক দিকে 3টা এবং বিপরীত দিকে ঠিক একই দূরত্বে আরো 3টি পরমাণু পাওয়া যাবে। তাহলে মোট কয়টা হবে? 6টি। তাহলে রেফারেন্স আয়ন ও নিকটতম প্রতিবেশীর মধ্যে যদি আমরা বিভবটা জানতে চাই, তাহলে সে দেখো সূত্রটা তোমরা জানো, যে সেটাকে যদি আমরা ইউ বলি বা ইউ ওয়ান, এখানে সেটা সমান 1/4πε0 Q1 Q2 বাই আর। 6 দিয়ে গুণ করলাম কেন? কারণ হলো এরকম কয়টি পরমাণু আছে? 6টি। আয়ন, এরকম কয়টি আয়ন আছে? 6টি। আচ্ছা, তাহলে দেখো 1/4πε0 Q1 Q2 বাই আর, আর গুণ করলাম 6 দিয়ে, এখানে গাণিতিক হিসাব করলে ইউন সমান পেয়ে গেলাম। এটা হলো সবচেয়ে নিকটতম যে আয়ন, যে আয়নকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো, মূল বিন্দু হিসেবে ধরবো, তার থেকে সবচেয়ে কাছের দূরত্বের এরকম 6টি। তার পরবর্তী দূরত্বে যদি যাই, এরপরে রেফারেন্স আয়ন ও দ্বিতীয় নিকটতম প্রতিবেশী আয়নের মধ্যে দূরত্ব আর একটু, কারণ কি সেটা দেখুন তখন তোমার কৌণিক বিন্দু হয়ে যায়। ধরো তোমার একটা রোম একটা কক্ষকে বিবেচনা করে একটা ঘন বস্তু হিসেবে, তাহলে তার কোন একটা কৌণিক কর্নারকে, কোনো একটি কৌণিক বিন্দু ওই রোমের কোনো একটি কর্নার পয়েন্ট থেকে ভূমিতে যদি সেটাকে মূল বিন্দু ধরো, তাহলে খাড়া উপর দিকে গেলে নিকটতম দূরত্ব, খাড়া ডানে বাইরে গেলে নিকটতম দূরত্ব, কিন্তু এর পরবর্তী দূরত্ব হয় ওই কণা থেকে কৌণিক বিন্দু, ধরো একটা দেয়াল, কোনাকুনি কোন একটা দেয়ালের ওই বিন্দু থেকে ওই শেষ প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো পরবর্তী, হ্যাঁ, কি নিকটতম দূরত্ব। এরূপ আয়নের ক্ষেত্রে তুমি যে বিভব শক্তি সেটা লিখতে পারো ইউন সমান আলফা, একটা নাম দিয়ে দিলাম, কারণ আমরা জানি না সেটা কতটুক। ধরে নিয়ে একটা ধ্রুবক আলফা, আগের মতো স্কয়ার 4πε6/r। সমীকরণটি সোডিয়াম ক্লোরাইডের অনুকূলম শক্তি, এখানে আলফাকে বলা হয় ওই শক্তিটা বলা হয় মেডেলান ধ্রুবক, যার মান কত 1.748, কার জন্য? সোডিয়াম ক্লোরাইড। তাহলে যে কোনো আয়নিক ক্লাসের জন্য আমরা সাধারণভাবে লিখতে পারি যে ইউ সমান সমান, এটাকে কুলম্ব শক্তি বলি আমরা, যেহেতু ওখানে কি আয়ন চার্জিত কণা, তাহলে কুলম্বের সূত্র যেহেতু ব্যবহার করছি, আমরা এটাকে বললাম ইউ কুলম্ব, সেটা সমান সমান মাইনাস আলফা স্কয়ার 4πε6/r। বর্জনীতির ক্রিয়ার বিকর্ষণ বলের জন্য স্থিতিশক্তিকে মোটামুটি নিচে সমীকরণ ভাবে প্রকাশ করা যায়। মানে এটা গেলে আকর্ষণ, কিন্তু এলে তোমরা জানো যে পরমাণু যখন পাশাপাশি থাকে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বল কাজ করে। তাহলে এটা গেলে আকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বলের পরিমাণটা দূরত্বের উপর নির্ভর করে, তাহলে তাকে স্পেসিফাই করা যাচ্ছে না। তাহলে আমরা এরকম বলতে পারি যে ইউ রিপালসিভ মানে বিকর্ষণ, সেই বিকর্ষণ বলটা তোমরা জানো যে ধনাত্মক, পজিটিভ, প্লাস একটা কনস্ট্যান্ট ধ্রুবক নিয়ে গেলাম বি, আর দূরত্ব যদি আর হয় তার পাওয়ার এন, বিকর্ষণের জন্য প্লাস চিহ্ন তোমরা জানো। তাহলে কোন একটি আয়নের অন্যান্য আয়নের সাথে ইন্টারঅ্যাকশনের জন্য মোট শক্তি হবে বিকর্ষণ এবং
আকর্ষণ শক্তির যোগফলের সমান, মানে এই দুইটা যোগ করে যা হবে সেটা হবে গিয়ে আমাদের টোটাল শক্তি, তাই না? কারণ আমরা কিন্তু প্রথম অধ্যায়ে এগুলি নিয়ে একটু আলোচনা হয়েছিল এই চ্যাপ্টারের প্রথম লেকচারে, যে টোটাল যে শক্তিটা সেটা দুই রকমের। আমরা একটা লেখচিত্র গ্রাফিক্যালি দেখি, গ্রাফের সাহায্যে দেখেছিলাম ওখানে আকর্ষণ শক্তিটা কখন কাজ করে, বিকর্ষণ শক্তিটা কখন কাজ করে। নেক্সট দেখো, তাহলে আবার প্রিভিয়াস যদি যাই আমরা দেখো যে এখানে একটা হলো ইউ কুলম্ব শক্তি, আকর্ষণ শক্তি, এই যে মাইনাস এত, আর একটা হলো বিকর্ষণ, সেটা হলো প্লাস এত। হ্যাঁ, এখন তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, দেখো মানগুলো বসাই দিই। আকর্ষণের মান এটা আর বিকর্ষণের মান এটা। তাহলে এই হলো টোটাল শক্তি। এখন আমরা সাম্যাবস্থা আয়নের মধ্যে দ্রুত আনট হলে বি এর মান সর্বনিম্ন। সাম্যাবস্থায় কিন্তু তোমরা জানো বি বিভবের মান সর্বনিম্ন, কারণ কি ওখানে আকর্ষণ বিকর্ষণ বলের মান সমান। তাহলে সর্বনিম্ন অথবা সর্বোচ্চ বিভবের জন্য আমরা কি করতে পারি, বিভবের সমীকরণের ফার্স্ট ডেরিভেটিভ নিতে পারি, সেটা সমান তোমরা জানো সর্বোচ্চ অথবা সর্বনিম্ন ফার্স্ট ডেরিভেটিভ মান কত হয়, শূন্য হয়। তাহলে আমরা কি দেখলাম পূর্ববর্তী স্লাইডে ইউ এর সমীকরণ, এটা সব ইউ সমান সমান মাইনাস এত, এটা আকর্ষণের জন্য, আর প্লাস এত সেটা হলো বিকর্ষণের জন্য। একটু তোমরা একটু মিউট করে নাও, তার ক্যামেরা থেকে হ্যাঁ, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত হবে, 0 হবে। তাহলে তুমি এই সমীকরণকে আর এর সাপেক্ষে ব্যবকলন করো, ডিফারেন্সিয়েট করো, করলে সেটা হবে তোমার, দেখো ডি ইউ ডি আর সমান সমান, এখানে যেহেতু আর আছে নিচে, তোমরা জানো আর মানে 1/r, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে একটা মাইনাস চলে আসবে, তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে সেটা কি প্লাস, আর এখানে যে আর দেখছো তার পাওয়ার হলো এই আর টু দি পাওয়ার n, সেটাও নিচে আছে, সেটা একটা মাইনাস চলে আসবে, এই জন্য কিন্তু এখানে একটা মাইনাস চলে আসছে, n সামনে আসবে, আর আর এর পাওয়ার কি হবে, এক যোগ হবে, সেটা হবে আর n প্লাস 1। তাহলে ফার্স্ট ডেরিভেটিভের মান পাওয়া গেল এটা। তাহলে ফার্স্ট ডেরিভেটিভের মান যদি এটা হয় তাহলে এটা সমান কি 0, কোথায় 0, আর সমান আর নট হলে ফার্স্ট ডেরিভেটিভ 0, তার মানে এত সমান সমান 0, এটা সমান 0 যদি লিখো তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ পাচ্ছ। দেখো সেখান থেকে এই সমীকরণ থেকে তুমি রাশিগুলোর মান এদিক সেদিক নিয়ে তুমি এখান থেকে বি এর মানটা বের করতে পারো, যে ধ্রুবকটা বি কোথায় ছিল, বিকর্ষণের ক্ষেত্রে। প্রথমটা আকর্ষণে কিন্তু আমরা আলফাকে মেটালাইন ধ্রুবক বলে, তার মান কিন্তু আমরা সোডিয়াম ক্লোরাইডের জন্য জানি, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে বিকর্ষণের ক্ষেত্রে যে ধ্রুবক, যেহেতু দূরত্বের একটা ফাংশন বিকর্ষণ বলটার সাথে একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা এখন আইডেন্টিফাই করলাম যে বি সমান সমান আলফা স্কয়ার বাই 4 পাই এপসিলন নট এন আর নট টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই বি এর মানটা আমরা কোথায় বসাবো, দেখো আমরা আবার আগের স্লাইডে যাই, বি এর মানটা যে এখানে বসাবো, বিকর্ষণের যে দেখো এই যে বি প্লাস বি বাই আর টু দি পাওয়ার n, আর টু দি পাওয়ার n তো আমার আছে, বি এর মানটা ওই যে মানটা হলো যেখান থেকে আমরা বের করলাম। তাহলে আমরা সমঅবস্থার মোট শক্তি যদি বের করতে চাই, এই যে দেখো প্রথম অংশটা ইউ এর প্রথম অংশ প্লাস এর আগের অংশটা হলো আকর্ষণ, এবং দ্বিতীয় অংশটা এই যে ব্র্যাকেটের ভিতর বি এর মানটাকে রেখে দিলাম, আর যেহেতু সমঅবস্থায় বলছি দূরত্বগুলোকে আমরা এখন আর না বলে বলতেছি আর নট, তাহলে এইটা হলো ব্র্যাকেটের ভিতর মানটা হলো বি এর মান, যে মানটা আমরা এখানে বের করলাম, আর কি ছিল আর টু দি পাওয়ার n, তাহলে 1/r নট টু দি পাওয়ার n। এখান থেকে দেখো যে তুমি যদি রাশি কমন নিয়ে যাও, আলফা স্কয়ার বাই 4 পাই এপসিলন নট, আর একটু কমন যায় আর মানে আর নট আর কি, সাধারণভাবে আমরা লিখতে পারি আর, লিখলে 1 মাইনাস 1/n থাকে। সাম্যাবস্থা যেহেতু এটা আর নটই হবে, এখানে মিসিং হয়ে গেছে আর নট। এটি কোন আয়নের ক্লাসের শক্তি বা মোট স্থিতিশক্তি নির্দেশ করে, খুব সিম্পল কিন্তু দেখো। তাহলে আবার যদি একটু সামারি করি, আবার দেখে যাই, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু বুঝার ব্যাপার আছে। আমরা একটা আয়নিক ক্রিস্টালের প্রতি অণুতে বন্ধন শক্তির সমীকরণ বের করতে চাই, সেটা করতে গিয়ে আমরা কোন আয়নটাকে বাছাই করলাম, সোডিয়াম ক্লোরাইড। আর জানা তোমার এটা মিউট করে নাও, হ্যাঁ সাউন্ড আসতেছে, সবাই মিউট করে রাখি, হ্যাঁ প্রশ্ন জানার থাকলে উত্তর দিলে তখন আনমিউট করে নিও। তাহলে আয়নিক ক্রিস্টাল হিসেবে আমরা কাকে নিলাম, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক ক্রিস্টালে কি কি আয়ন আছে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন।
সেটার একটা ছবি চিত্রে আমরা এখানে একটা সহজ অ্যারেঞ্জমেন্ট দেখছি। তাহলে আমরা এখানে একটা সমীকরণ একটা হিসাব বের করতে গেছিলাম যে আমরা জানি যে এখানে কি কি বল কাজ করবে, দুইটা বল কাজ করবে, একটা হলো আকর্ষণ বল আর একটা হলো বিকর্ষণ বল। আকর্ষণ বলটা কার সূত্র থেকে বের করতে পারি? কুলম্বের সূত্র থেকে। এই কুলম্বের সূত্র 1/4πε0, এই যে Q1 Q2 পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। দেখো নিকটতম আয়ন যদি হিসাব করতে যাই আমরা, একটা পজিটিভ চার্জ ক্লোরিন আয়ন, সোডিয়াম আয়ন, নেগেটিভ চার্জ ক্লোরিন আয়ন, এরকম কয়টা আয়ন আছে? ছয়টা হিসাব কিভাবে করলাম? একটা কৌণিক বিন্দুকে মূল বিন্দু ধরলে ত্রিমাত্রিক স্থানান্তর ব্যবস্থায় কোনো একটা ঘনকের কোনো একটা কৌণিক বিন্দুকে যদি মূল বিন্দু ধরো, সেখান থেকে ধনাত্মক দিকে যে দূরত্বে যাই ঠিক একই দূরত্বে ঋণাত্মক দিকে যাওয়া যাবে। তাহলে ধনাত্মক দিকে 3টা দূরত্ব আছে, ঋণাত্মক দিকে 3টা দূরত্ব আছে, এবং সেই নিকটতম দূরত্বকে আমরা এখানে বলতেছিলাম আর। তাহলে U1 সমান সমান 1/4πε0 প্লাস টি, মানে তোমরা জানো ইলেকট্রনের চার্জ, সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন, ইন্টু 6 যেহেতু 6টা বাই আর। এরপরে রেফারেন্স আয়ন আর দ্বিতীয় নিকটতম দূরত্ব হলো R2। এরূপ আয়নের ক্ষেত্রে এটা আসলে 6 হবে না, এই সংখ্যাটা একটা মিসিং হয়ে গেছে, সেটা 8টা হবে, 8টি কৌণিক বিন্দু। হ্যাঁ, 8টি কৌণিক বিন্দু মানে 4টা তলের কৌণিক বিন্দু, উপরের দিকে 4টা। হ্যাঁ, এটা 6 না, এটা 8 হবে। হ্যাঁ, এবং উপরের দিকে 8টা এবং নিচের দিকে 8টা, ঠিক আছে। আর আমরা যখন সাধারণভাবে লিখবো, এখানেও এই 6টা থাকবে না, ঠিক আছে। এই যে 6টা থাকবে না সাধারণভাবে যখন লিখবো, আমরা যখন আলফাকে নিয়ে আসবো তখন সেটা হবে আলফা স্কয়ার 4πε0 বাই। হ্যাঁ, তাহলে এই 6টাকে ওমিট করে দিবা, এখানেও 6টাকে 8 করে দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেলে আকর্ষণের হিসাব। তাহলে পরবর্তী কি আছে? আমরা জানি যে আকর্ষণ বল এবং বিকর্ষণ দুইটাই কাজ করে। তাহলে বিকর্ষণের ক্ষেত্রে সূত্রটা হলো, আমরা একটা ধ্রুবক নিয়ে গেলাম, কারণ আমরা বিকর্ষণ বলের মান তার দূরত্বের উপর বিভিন্ন দূরত্বে বিভিন্ন হয়, তাহলে আরটা এখানে বেরিয়ে পড়ে। হ্যাঁ, এবং আর এর জাতের পাওয়ারের ব্যস্তানুপাতিক হয়, কারণ হলো দূরত্ব যত কমতে থাকে বলের মানটা অনেক বেশি বাড়তে থাকে। সেটা করতে হবে কিভাবে হবে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম, r⁴n, ঠিক আছে। তাহলে মোট যে শক্তি সেটা হবে কুলম্বের আকর্ষণ আর বিকর্ষণ, এই দুইটা মিলে হলো টোটাল স্থিতিশক্তি যদি বলি, তাহলে সেই মানগুলো এখানে বসে দিলাম। এই যে দেখো যে এখানে কিছুই নাই, 6টা কিন্তু এখানে নাই, আলফা এত, হ্যাঁ, প্লাস বি r⁴n। এখন আমরা সাম্যাবস্থার শর্তে যাব। সাম্যাবস্থায় আয়নের মধ্যকার দূরত্ব r0, আমরা জানি যে সাম্যাবস্থার দূরত্ব সেই দূরত্ব যে দূরত্ব আকর্ষণ বিকর্ষণ সমান, তাহলে ওখানে বিভবের মান হবে সর্বনিম্ন। তো সর্বনিম্ন, এখানে বিভবটাকে আমরা যদি ইউ দিয়ে প্রকাশ করলাম, তাহলে ইউ এর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য আমরা কি করতে হবে, তাকে তোমরা জানো আমাদের ম্যাথমেটিক্সের একটা ব্যাপারে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। সেই ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য যেখানে, সেটা হয় সর্বোচ্চ অথবা সর্বনিম্ন। তাহলে এটা কিন্তু ইউ, উপরের সমীকরণটা ইউ। তাহলে ইউ কে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এখানে আছে আর প্রথম অংশে, আর দ্বিতীয় অংশে আছে r⁴n। আর কিন্তু নিচে, আর নিচে মানে কি, আর ইনভার্স। তাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো আর এর এর প্রথম মাইনাসটা, আর আর ইনভার্স মানে কি, পাওয়ার -1, সেই -1 আর এই মাইনাস নিলে কিন্তু প্রথম অংশটা প্লাস হয়ে যাবে। যে সুতরাং du/dr এটা কিন্তু প্লাস, এই যে ব্র্যাকেটের ভিতরে অংশটা দেখো প্লাস, আর আর কিন্তু হয়ে গেছে r²। কেন r²? ওই যে আর এর পাওয়ার হলো -1, আবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা -1 যোগ হবে, তাহলে কত হবে, -2। তাহলে আর ইনভার্স 2 কিন্তু হয়ে যাবে 1/r², তাই না? তাহলে আমরা পাবো du/dr এর প্রথম অংশটা পাবো α²/4πε0 r², আর দ্বিতীয় অংশটা তো b r⁴n। এটা কিন্তু b, তো b r⁴n কিন্তু নিচে, এটাকে পাশাপাশি লিখলে r⁻n, তাই না? তাহলে একটা মাইনাস চলে আসবে, দেখো একটা মাইনাস চলে আসলো, এই যে আর nটা চলে আসলো, আর b তো b এর জায়গায় আছে, আর r এর কি হবে, r⁻n, তার সাথে একটা -1 হবে, তাই না? তাহলে আর এর পাওয়ার হবে মাইনাস কমন নিলে n+1, সেটা নিচে গিয়ে হবে, মাইনাসটা নিচে চলে গেলে, তাহলে নিচে গেলে প্লাস হয়ে যাবে n+1। এটা গাণিতিক হিসাব, তোমরা খাতা কলমে নিজেরা একটু ডিফারেন্সিয়েট করে দেখতে পারো। ভেরিয়েবল কিন্তু আর, অন্যরা কিন্তু কিছুই নেই, বাকি রাশিগুলো যার যার মতোই থাকবে, শুধু ডিফারেন্সিয়েট করবে কাকে, আর কে। সিম্পল একটা ডিফারেন্সিয়েশন, একটা হলো 1/r আর একটা হলো 1/r⁴n, এটা ডিফারেন্সিয়েশন শুধু। হ্যাঁ,
করলে তুমি du/dr পেয়ে গেলা। এবার এই যে ডেরিভেটিভটা বের করলা, তাহলে কি করতে হবে? ওই যে সর্বনিম্ন শর্তে যেতে হবে এই ডেরিভেটিভের মান 0। কখন 0? যখন r সমান r0। r সমান r0 হলে du/dr এটার মান 0। 0 মানে হলো এই ডেরিভেটিভটি বের করলে এটার মান 0। এটা 0 হলে এই সমীকরণের বাম পাশে 0 আর ডান পাশে হলো এই রাশিটা। তাহলে এই দুইটা রাশি সমান। এখান থেকে তুমি b এর মানটা ক্যালকুলেট করে বের করতে পারো। তাহলে এই b এর মানটা আমরা কোথায় বসাবো? এই b এর মানটা আমরা এখানে বসাবো। এই যে দেখো b এর সমান যে ধ্রুবক নিয়ে গেছিলাম b, এই b এর জায়গায় বসাবো। তাহলে নিচে আছে r টু দি পাওয়ার n। তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখো। তাহলে এই যে দেখো, তাহলে মোট শক্তি বসাইছে ইউ সমান সমান আকর্ষণ, যে আকর্ষণের অংশটা এই যে মাইনাস এত, আর ব্র্যাকেটের ভিতরে দেখো আবার এই যে ডি এর মানটা, আর নিচে কি আছে 1/r টু দি পাওয়ার n ছিল, এটাকে r নট বলতেছি আমরা। কেন r নট বলতেছি? এটা সাম্যাবস্থার দূরত্ব, সাম্যাবস্থার দূরত্বকে r নট দিয়ে প্রকাশ করি। এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে, আলফা স্কয়ার বাই 4 পাই এপসিলন নট r, তাহলে থেকে 1 মাইনাস 1/r। এটাই হলো আমাদের কোন আয়নের কেলাসের শক্তি বা মোট স্থিতিশক্তি সমীকরণ। এটা ব্যবহার করে এই লেকচারের শেষে আমরা একটা অঙ্ক দেখব, তাহলে একটু সিম্পল বুঝতে পারবো। কথা বুঝছো? তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে অঙ্কটা দেখে আসি। সূত্রটা যেহেতু আমাদের একটু পরিচিত হয়ে গেলে, এই যে দেখো অঙ্কটা দেখো, একদম সোডিয়াম ক্লোরাইড, জাস্ট প্র্যাকটিস, একটা প্র্যাকটিস, সিম্পল, ঠিক আগের সমীকরণটাই দেখো একদম অ্যাজ ইট ইজ। এই সোডিয়াম ক্লোরাইড কেলাসের জন্য আর নটের মান 2.78 অ্যাংস্ট্রম। তোমরা জানো যে এই দূরত্বগুলো অ্যাংস্ট্রমের হয়, তাই না? 10 টু দি পাওয়ার -10 মিটার। আলফার মান 1.75 কার জন্য? সোডিয়াম ক্লোরাইডের জন্য। অন্য আয়নের জন্য কিন্তু এই মানগুলো ভিন্ন হবে। তাহলে এই অঙ্কে এই মানগুলো যে ক্যালকুলেটেড যে মান জানা আছে সেগুলো দিয়ে কিন্তু অঙ্কটা। আর তোমরা জানো কি মানে ইলেকট্রনের চার্জ 1.6 × 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, আর n এর মান হলো 9। যদি এই হয় তথ্য, তাহলে প্রতি অণুতে বন্ধন শক্তি নির্ণয় করো। ঠিক ওই সূত্রটাই কিন্তু একদম ওইটার একটা অ্যাপ্লিকেশন। তাহলে আমরা জানি বিভব শক্তি B সমান মাইনাস আলফা স্কয়ার বাই 4 পাই এপসিলন নট r নট 1 ব্র্যাকেটে 1 মাইনাস 1/n। তাহলে B সমান মানগুলো বসে দেখো, 1/4 পাই এপসিলন মান তোমরা জানো 9 × 10 টু দি পাওয়ার 9। তারপরে দেখো যে আলফার মান 1.75, তারপরে যে স্কয়ার ছিল ওকে ব্র্যাকেটের ভিতর নিয়ে e স্কয়ার 1.6 × 10 টু দি পাওয়ার -19 কুলম্ব তার স্কয়ার। তারপরে আছে তোমার তোমাকে দেখতে হবে যে এখানে নিচে অংশ কোনটা, উপরগুলো সব একসাথে বসাই ফেলছি। তারপরে আছে 1 - 1/n, তার মানে 1 - 1/9, এগুলো সব গুণ হয়েছে, তাই না? নিচে কিন্তু 4 পাই এপসিলন ছিল, তো 1/4 পাই এপসিলন মান তোমরা জানো, 1/4 পাই এপসিলন নট এর মান তোমরা জানো 9 × 10 টু দি পাওয়ার 9, সেটা কিন্তু উপরেই চলে আসলো। তাহলে নিচে আছে শুধু r নট, এই জন্য দেখো স্ল্যাশ এই যে বার r নটের মান কত? 2.78 অ্যাংস্ট্রম ছিল, সেটাকে আমরা এসআই এককে কিন্তু করছি আমরা। অ্যাংস্ট্রমকে বাঙালি কি হয়? 10 টু দি পাওয়ার -10। অ্যাংস্ট্রমকে বাঙালি হয় 10 টু দি পাওয়ার -10 কি মিটার। এই মানগুলো বসাই ক্যালকুলেশন করে তুমি দেখো এটা মান আসবে, এটা ক্যালকুলেটর দিয়ে এটা নিজেরা চেক করবা। -1.45 × 10 টু দি পাওয়ার -18 জুল, তাই না? বন্ধন শক্তির একক কি? জুল। তাকে আমরা কি ইলেকট্রন ভোল্টে যদি প্রকাশ করি, তাহলে তুমি এই মানটাকে কত দিয়ে ভাগ করবা? 1.6 × 10 টু দি পাওয়ার -19, তাই না? দিয়ে ভাগ করলে এটা চলে যাবে কোন এককে? ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে তার মান হবে 9 - 9.06 ইলেকট্রন ভোল্ট। একটি আয়নকে একবারে বেশি কি বিশেষণ করা হয় না, তাহলে প্রতি অণুতে যদি বের করতে চাও তাহলে কি করবা? 2 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে সেটা মান হবে কত? 4.53 ইলেকট্রন ভোল্ট। তাহলে কিন্তু এটা একটা কিসের কিসের এই দেখলাম আমরা, এটা হলো, এটা দেখলাম প্রতি অণুতে যে বন্ধন শক্তির যে হিসাব, সেটার একটা প্রয়োগ দেখলাম, একটা অ্যাপ্লিকেশন দেখলাম, একটা অঙ্ক দেখলাম। তাহলে আমরা কি করি? হ্যাঁ বলো, দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, ওই যে শেষে যে অঙ্কটা শেষে 2 দিয়ে কেন ভাগ করলাম? ওই যে একটা এখানে হলো তুমি যখন সবাইকে হিসাবের মধ্যে নিয়ে আসছো, তাহলে 2 দিয়ে ভাগ করলাম এই জন্য যে একটা অণু পাশাপাশি যে অণু,
ও দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে। আরেকটার সাথে যখন হিসাব করবে তখন দুইটা অনুর কিন্তু ওর থেকে ওর আকর্ষণ আবার ওর থেকে ওর আকর্ষণ দুইটার হুম হিসাব চলে আসছে, কিন্তু কিন্তু আমি যদি একটা বের করতে চাই তাহলে কি করতে হবে, অর্ধেক করে দিতে হবে। এই জন্য দুইটি হুম পার্থক্য। ঠিক আছে, তাহলে এবার আসি নেক্সট টপিক, এটাকে বলি দেখো আয়নিক ক্লাসের আয়তন গুণাঙ্ক রাশি। এটা খুব সুন্দর একটি প্রশ্ন। আয়তন গুণাঙ্ক কি তোমরা জানো? হ্যাঁ, যে আয়তনের পরিবর্তন বাই কি আদি আয়তন। আয়তন গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? দেখে বলে বাল্ক মডুলাস। দেখো বি দিয়ে আমরা একটু প্রয়োগ দেখতে চাই। দেখো আয়নিক প্লাস সোডিয়াম প্লাসের ঘটনা প্রতিজোড়া আয়নের আয়তন V সমান 2 আর কিউ। হুম হ্যাঁ, প্রতি জোড়া যেহেতু বলছে এই জন্য 2, আর আয়তন দৈর্ঘ্য একটা আর হলে কি আয়তন আর কিউ, তাই না? কারণ প্রতি অণুর জন্য আয়তন V সমান সমান, এখান থেকে V সমান সমান a কিউ বলি আর কি, একটা কর্নার বা একটা কিনারে যদি a হয় a কিউ, এবং a সমান কত 2 আর। তাহলে a সমান হুম যদি 2 আর হয় তাহলে তুমি কিন্তু এখন আহ, এটার মান আর এর মান বসে দাও 2 আর আর এর মান কত, বি সমান 2 আর কিউব না, এটাকে তাহলে আমরা যে আয়তন গুণাঙ্ক বের করব তাহলে সেটা কিন্তু সূত্রটা কিন্তু কোনটা কি, এই যে ডি স্কয়ার ইউ ডিবি স্কয়ার। তাহলে এই বি কে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ডিবি বের করতে হবে। ডিবি যদি বের করতে চাই তাহলে বি সমান 2 আর, বি সমান যদি 2 আর হয় ওটা যদি তুমি ডিফারেন্সিয়েট করো আর এর সাপেক্ষে, তাহলে তুমি কি লিখবা ডিবি বাই ডি আর। দেখো ডিবি বাই ডি আর হলে কি হয়, আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3 সামনে নেমে আসে না, আর পাওয়ার 1 কমে যায় না, 3 দুগুণে 6 কত 6 আর স্কয়ার। তাহলে ডিবি বাই ডি আর সমান কত 6 আর স্কয়ার। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো ডি আর বাই ডিবি, ডি আর বাই ডিবি সমান 1 বাই 6 আর স্কয়ার। উল্টায় ফেললে হুম হুম জি স্যার বুঝতে পারছি। মন দিয়ে রাখো। আবার আমাদের দরকার কিন্তু ডিইউ বাই ডিবি, খেয়াল করো ডিইউ বাই ডিবি কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, ডিইউ বাই ডিআর ডট ডিআর বাই ডিবি। তাহলে ডিআর যেটা আমার কিন্তু ওই যে ডিইউ বাই ডিবি থাকে, তাই না? ঠিক কি না? তাহলে এই যে ডিআর বাই ডিবিটা যে বের করলাম সেটা কিন্তু এখন কাজে লাগবে, মানটা বসা দিতে পারবে। যে দ্বিতীয় অংশটা দেখো ডিআর বাই ডিবি, তাহলে এর আগে আছে কি ডিইউ বাই ডিআর। তো আমাদের আয়তন গুণাঙ্ক বি সমান যে ডি স্কয়ার ইউ ডিবি স্কয়ার। এখনো তুমি বের করলে হলো ডিইউ বাই ডিবি, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। কাকে, ডি বাই ডি কে। তাহলে আবার ডি দুই পাশে ডি বাই ডিবি করলাম, এই সমীকরণটা দুই পাশে আবার ডিফারেন্সিয়েট করে বি এর সাপেক্ষে। তাহলে ডি ডিবিবি ডিইউ ডিবি করলে কিন্তু বাঁ পাশে হয়ে যাচ্ছে ডি স্কয়ার ইউ ডিবি স্কয়ার। আর ডান পাশে দেখো এটাকে যখন ডিফারেন্সিয়েট করবে ইউবি সূত্র না, দুইটা গুণ আকার আছে, ইউবি সূত্র তোমাদের মনে আছে তো? প্রথমটাকে রেখে দিব, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েট করব, প্লাস দ্বিতীয়টাকে রেখে দিব, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব, ইউবি। ঠিক জি আছে, স্যার বুঝতে পারছি। হুম আচ্ছা। তাহলে সেই ডিফারেন্সিয়েট সূত্র যদি বসাও তাহলে এখানে ডিইউ ডিআর ডি স্কয়ার আর ডিবি স্কয়ার হয়ে গেল, এটা ডিআর ডিবি। আর এটাকে লিখতে পারি ডি ডিআর ডি, মানে তুমি এখানে গাণিতিক হিসাবটা করে দেখতে পারবে, করলে এই যে 2 নং সমীকরণটা পাবো আমরা। তুমি নিজে খাতায় একটু টেস্ট করে দেখতে পারো, 2 নং সমীকরণটা পাবো। ঠিক আছে, এখন এই যে সাম্যাবস্থার দূরত্ব বা সুস্থিতির দূরত্ব যেটা বলি আমি, আর সমান আর নট, ওই যে আগের মতো কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। তাই ডি স্কয়ার ইউ ডিবি স্কয়ার যদি করো করলে ওই যে ফার্স্ট ডেরিভেটিভের মান কত ডি বাই ডি আর, এই যে 2 নং সমীকরণের প্রথম অংশটা কিন্তু 0 হবে। কারণ কি, হুম সর্বনিম্ন বা সর্বোচ্চ জন্য এটা মান 0 বসালে দেখো যে ডি স্কয়ার ইউ ডিবি স্কয়ার এর প্রথম অংশটা 0 হয়ে গেল, রয়ে গেল দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের আবার দ্বিতীয় দ্বিতীয় অংশ ঐশী তোমারটা মিউট করে ফেলো, মিউট করে ফেলো। দ্বিতীয় অংশটার আবার দেখো, দ্বিতীয়টার আবার দ্বিতীয় অংশের মান কিন্তু আমরা বের করছি ওই যে 1 নং সমীকরণে ডি আর ডিবি এর মান হলো 1 বাই আর স্কয়ার। সেই মানটা বসাই দাও, যেহেতু এটার স্কয়ার তাহলে এটার স্কয়ার, তাহলে এখানে 6 এর বর্গ 36, তাহলে আমরা পাচ্ছি এরকম দেখো 1 বাই 36 আর টু দি 1/36 পাওয়ার আর 4 টু ডি দি স্কয়ার পাওয়ার। ইউ ডি আর নট স্কয়ার, তাই না? জি স্যার। সমীকরণ 1 2 এবার আসো যে বি সমান বি, মানটা বসাইলা, মানটা তো চলে আসলো, তাহলে বি সমান 1 বাই বি 1 বাই 18 আর নট স্কয়ার ডি স্কয়ার ইউ ডি আর স্কয়ার, মানে এখানে ওই মানটা বসাই দিলাম। হ্যাঁ, বসাইলে দেখো যে তোমার এই বি বি কাটা যায়, কাটা গেলে বি এর মান পাচ্ছ তো 5 নং সমীকরণ।
গাণিতিক হিসাবটা করবো আর কি। এখন ছোট এমপ্লয়ারের জন্য ক্লাসের মোট শক্তি একটু আগে যে সমীকরণটা বের করলাম, এই যে দেখো সব জায়গায় কাজে লাগছে, এটা একটা মৌলিক সূত্র, ইউ সমান মাইনাস আলফা স্কয়ার বাই 4 পাই আর 1 মাইনাস, এটা মনে রাখবে একদম, প্র্যাকটিস হয়ে যাবে করতে করতে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু সে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে। দেখো এখানে আর কিন্তু নিচে আর ইনভার্স মানে -1 যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর হয়ে যাবে আর ইনভার্স 2, সেটা প্লাস আর স্কয়ার হয়ে গেল। আবার ডিফারেন্সিয়েট করো, আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে আর কিন্তু নিচে আর ইনভার্স 2, আর সেটা -2 সামনে যাবে, দেখো, জি আর এটা স্যার। হয়ে যাবে -3, সেটা নিচে গিয়ে হয়ে যাবে +3। তাহলে এখান থেকে হিসাব করে পেলে তুমি এরকম মাইনাস আলফা এত এত, তাহলে ডি স্কয়ার ইউ জি ডি স্যার। আর নট স্কয়ার সমান সমান আর কে আর নট লিখে ফেললা স্যার। সমীকরণে এই দুইটার মানটা বসাই দাও। ওই যে তোমার ওই যে 5 নং এ দেখো যে ব্র্যাকেটে যে মানটা 5 নং এর, সেটাই কিন্তু বের করলা কোথায় 6 নং এ, মানটা নিয়ে ওখানে বসাই দাও। বসালে b সমান সমান পাচ্ছ মাইনাস আলফা স্কয়ার 36 পাই এপসিলন আর নট টু দি পাওয়ার 4 1 মাইনাস 1। এটি হলো আয়তন ঘনত্ব রাশিমালা। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেরটাও দেখলাম, সেটার অঙ্ক দেখলাম, ঠিক আছে। জি স্যার। তাহলে নেক্সট টপিকে চলে যাই, আমাদের সময় 7 মিনিটের মতো আছে, পরেরটাতে যাই। এইটাও একটা প্রশ্ন, মানে খুব মজার প্রশ্ন, এবং এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যাপ্টারটা কিন্তু তোমার শুরুর দিকে 3টে চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে, বেসিকটা এখানে। আর বিশেষ করে আমাদের সলিডের লাস্টের অধ্যায়টা কিন্তু তোমরা জানো যে কিসের উপর, ইলেকট্রনিক্সের উপর, সেমিকন্ডাক্টর সম্পর্কে কম বেশি ধারণা আছে, কিন্তু প্রথম চ্যাপ্টার 5টা চ্যাপ্টার একেবারে নিউ নতুন, তাহলে এগুলো একটু ভালো করে দেখবো তোমরা। তাহলে এখন চলে আসো নিষ্ক্রিয় গ্যাসের ক্রিস্টালের বিকর্ষণধর্মী মিথস্ক্রিয়া, সেটা একটু দেখতে চাই। বিকর্ষণধর্মী মিথস্ক্রিয়ার কারণ হলো পরমাণু সমূহের মধ্যে দূরত্ব কমে যাওয়া, কাছাকাছি যখন চলে আসে। তখন তোমরা জানো বিকর্ষণ কখন হয়, যখন ওরা খুব কাছাকাছি চলে আসে। আর আকর্ষণ কখন হয়, যখন দূরত্বটা বাড়তে থাকে, এবং বেশি দূরত্বে গিয়ে আকর্ষণ বলের মান তোমরা জানো একসময় শেষ হয়ে যায়, তাই না। তাহলে এই দূরত্ব যখন কমে যায় তখন হয় কি বিকর্ষণ। এই সময় ইলেকট্রন ম্যাগগুলো পরস্পর উপর পতিত হয়, কি দুইটা পরমাণু একটা ইলেকট্রন কাছাকাছি চলে আসে বিকর্ষণ, এবং পাউলির বর্জনীতি লঙ্ঘিত হয়। এই মিথস্ক্রিয়ায় উদ্ভূত শক্তি নিম্নের সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। সমীকরণটা দেখো, ইউ রিপালসিভ বিকর্ষণ বলটা, সেটা হলো সাম ধ্রুবক, কত জানি না, ধ্রুবক বাই r⁴n, আর এর n ঘাতের সমান, n এর মান বিভিন্ন আয়নের জন্য বিভিন্ন হবে, আর আই আর জে কেন পাশাপাশি দুইটি কি আয়নের মধ্যে হিসাবটা হবে, আইতম থেকে জেতমের মধ্যে, ঠিক আছে। এখন মাধুরী কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, ইউ রিপালসিভ সমান ল্যামডা e টু দি পাওয়ার আর আই জে বাই রো। তাহলে দুইটা কনস্ট্যান্ট ধ্রুবক নিয়ে আসলাম, একটা ল্যামডা আর একটা রো। তাহলে তারা কি, এখানে ল্যামডা এবং রো দ্বারা যথাক্রমে বিকর্ষণধর্মী মিথস্ক্রিয়ার তীব্রতা, তাহলে ল্যামডা হলো তীব্রতা আর রো দিয়ে কি রেঞ্জ, দূরত্ব বোঝানো হয় এই ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে নিম্ন সমীকরণটাকে এইভাবে প্রকাশ করে, দেখো ইউ রিপালসিভ সমান সি আরেকটা ধ্রুবক বাই আর টু দি পাওয়ার আর আই জে, আই থেকে জে তম কণার মধ্যে, ঠিক আছে। কত পাওয়ার, কত এটা 12। আচ্ছা, আমরা জানি ভ্যান ডার ওয়ালস মিথস্ক্রিয়া অনুসারে আকর্ষণজনিত বিভব শক্তি, ওটা কিন্তু বিকর্ষণের হিসাব দিল, তাই না। ওটা জি কিন্তু স্যার। প্লাস, ধনাত্মক, আকর্ষণেরটা কি ঋণাত্মক। তাহলে 2 ঋণাত্মক। নম্বর সমীকরণটা বলতেছি আমরা জানি, সেটা কি ইউ অ্যাট্রাকশন, দেখো এটা আর ইপি রিপালশন, আর ইউ এ ডাবল টি হলো অ্যাট্রাকশন আকর্ষণ, সেটা হলো মাইনাস আরেকটা ধ্রুবক বি আর টু দি পাওয়ার কত 6। 6 তাহলে মোট শক্তি কিন্তু দুটোর যোগফল। সব সমীকরণের দেখো এই চ্যাপ্টারের কি টোটাল হিসাবটা আকর্ষণ বিকর্ষণের সম্মিলিত যোগফল। যোগফল। তাহলে প্রথম লেকচারে আমরা দেখছি ওদের। তাহলে সমীকরণ 1 2 থেকে ক্রিস্টালে আই ও জে পরমাণু মোট মিথস্ক্রিয়া শক্তি যদি বের করতে চাও, তাহলে ইউ আই জে, আই থেকে জে তম কণা, তাহলে দুটোর যোগফল, একটা হলো পাওয়ার 6 আর একটা হলো পাওয়ার 12। আকর্ষণটা হলো পাওয়ার 6 আর বিকর্ষণটা হলো পাওয়ার 12। এই সমীকরণকে লেখা যায় তোমার এইভাবে, যে ইউ আই জে সমান 4 এপসাইলন সিগমা আর টু দি আর আই জে টু দি পাওয়ার 12 মানে সিগমা, কারণ আমরা আরটাকে কি দিয়ে প্রকাশ করছিলাম, ধ্রুবকের রেঞ্জটাকে
সিগমা একটা ধ্রুবক আর আরটা কি দূরত্ব না? এই যে 3 নং আকারে যে প্রকাশ, এই এই প্রকাশটাকে এটাকে বলা হয় লেনার্ড জোন্স বিভব। জোন্স। পরীক্ষা কিন্তু আসে লেনার্ড জোন্স বিভবের প্রতিপাদন। তাহলে এই টোটাল সমীকরণটা বের করে এই আকৃতিতে লেনার্ড জোন্স যে দেখাচ্ছে যে আকৃতিতে, তাহলে এই সমীকরণ 2 এর পরে যে সমীকরণ তার প্রকাশটা এলো 3 নং, যেটা কে দেখাচ্ছে বিজ্ঞানী লেনার্ড এবং জোন্স। দেখো পাওয়ার কিন্তু 12 এ আছে, পাওয়ার কিন্তু 6 এ আছে, মাইনাসের সব ঠিক আছে, শুধু ধ্রুবকগুলো চেঞ্জ হচ্ছে। আর এই সমীকরণটা হলো একুরেট একটা হিসাবের একুরেসি হয় আর কি, একদম ধ্রুবকগুলো নিয়ে আসছে। দেখো এখানে এপসাইলন আছে, এগুলোর মান আমরা জানি কোনটার জন্য কত, এক এক ক্রিস্টালের জন্য এক এক রকম হবে। তাহলে নেক্সট চলে যাই, পেজে যাই। দেখো ক্রিস্টালের মোট বন্ধন শক্তি ইউ টোটাল এই যে দেখো হাফ কিন্তু একটা একটু আগে প্রশ্ন করছিল 2 দিয়ে ভাগ কেন হলো, ওই যে আই থেকে জে তম কোণা আবার জে থেকে আই তম কোণা, তাহলে একই বলকে দুইবার হিসাব করা হবে। তাহলে আমরা যদি একটা বলটা হিসাব করতে চাই তাহলে কি করবো, এটাকে 2 দিয়ে ভাগ করে হাফ দেবো। দিয়ে। তাহলে এই যে সামনে হাফ হুম। এন ও এন মানে ওই যে এন তম কোণা, এর আগে কিন্তু এন ছিল না, এর আগে কি পাশাপাশি দুইটার করছে, আর ক্রিস্টালের তো কোণা একটা না, এরকম কি এন তম, তাই না মাধবী? তাহলে এই জন্য জি এনটা স্যার। গুণ হবে আর সামনে হাফ হইলো কেন, যেহেতু দুইটার হিসাব আই থেকে জে আবার জে থেকে আই এর হিসাব দুইবার চলে আসবে, হ্যাঁ। তাহলে 2 দিয়ে ভাগ করে দিব। আর সকল কণার জন্য এনটা চলে আসলো, আর লেনার জন্য বাকি সমীকরণ 4 এপসিলন ঠিকই থাকলো। আর হলো তোমার আমরা সামেশন করলাম, এবার যেহেতু সবার হিসাব করছি, দেখো হ্যাঁ। সামেশনটা চলে আসছে। যদি সবারটা করতে হবে তাহলে কি যোগ করতে হবে, আগে একটা ছিল যোগ জি করা স্যার। লাগে না, এখন সবারটা করলে কি একটা সামেশন চলে আসবে, বাকি আগের মতোই জি থাকলো। স্যার। এখন আমরা একটা কাজ করতে পারি, ওই যে আর আই জে তাকে ওই তাকে আমরা এরকম আর আই জে কে দেখো পি জে অথবা রো দিয়ে লেখা যায়। আর কথার অর্থ হইলো তুমি আর আই জে বলতে তো আই থেকে জে এর দূরত্ব সেটা বিভিন্ন দূরত্ব হতে পারে, তাহলে আমরা এক কাজ করি না, ওই যে ক্ষুদ্রতম যে দূরত্ব তার গুণিতক আকারে প্রকাশ করি। ক্ষুদ্রতম দূরত্ব বুঝছো, পাশাপাশি দুইটা আয়নের যে দূরত্ব সেটা ক্ষুদ্রতম দূরত্ব, সেটা কিন্তু বড় হাতের আর। তাহলে আর আই জে কে আমরা তার গুণিতক আকারে প্রকাশ করি। দেখো ওই যে এখানে পি আই জে ইন্টু আর কাকে প্রকাশ করছি, আর আই জে কে। তাহলে এটা কিভাবে প্রকাশ করলাম, ক্ষুদ্র দূরত্বের গুণিতক আকারে। আগে ছিল সরাসরি দূরত্ব, কিন্তু সরাসরি দূরত্বটা ক্ষুদ্র দূরত্বের কত গুণ সেটা জানা যাবে এই সমীকরণটা দিয়ে। কথা বুঝছো? তাহলে আমরা কি জি স্যার। রিপ্লেস করবো, কাকে রিপ্লেস করবো, আর আই জে কে কি দিয়ে, পি আই জে আর। দেখো নিচে ব্র্যাকেটে পি আই জে আর বসাই হ্যাঁ। দিলাম, পি আই জে আর বসাই দিলাম। এখন এফসিসি তোমরা জানো যে ফেস সেন্টার কিউবিক যে স্ট্রাকচার কাঠামো, হ্যাঁ, তার জন্য